হাই, ফিজিক্স পরিষদে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা পড়ব ফ্রিকশন বা ঘর্ষণ। তাহলে আর সময় নষ্ট না করে খাতা পেন নিয়ে বসে পড়ো আর ভিডিওটা শেষ পর্যন্ত আমার সঙ্গে থেকো। ফ্রিকশন জিনিসটা কি আমরা প্রতিদিন আমাদের দৈনন্দিন জীবনে এটা ফেসও করি। আমরা দেখতে পাই যে আমাদের জুতো কিছুদিন ইউজ করার পর আস্তে 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 নিচের অংশটা ক্ষয় হয়ে যায়, আমরা বলি ঘর্ষণের জন্য হয়েছে। আবার সাইকেলের টায়ারও দেখেছো অনেক দিন ইউজ করার পর তার মধ্যে যে বিটগুলো থাকে এগুলো আস্তে 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 নষ্ট হয়ে যায় এবং ওটা স্মুথ হয়ে যায়। ঠিক আছে, এগুলো হচ্ছে সবই ফ্রিকশনের জন্য হয়। তো আজ আমরা এই ফ্রিকশনটাই বোঝার চেষ্টা করব। আমরা দৈনন্দিন জীবনে যা দেখি সেটা কি আমরা বোঝার চেষ্টা করব। দেখো, ধরো আমরা মেঝের উপরে একটা ব্লক রাখলাম। যদি মেঝের উপরে ব্লক রাখি তাহলে এবার ধরো ব্লকটা রেস্টে রয়েছে, ব্লকটাকে একটুখানি তুমি সামান্য ফোর্স অ্যাপ্লাই করে এটাকে ঠেলো। ঠিক আছে, তাহলে এই ব্লকটাকে আমি একটু ফোর্স অ্যাপ্লাই করে ঠেলছি। নিউটনস ল কি বলছে? নিউটনস ল বলছে যে কোনো একটা বডির উপরে যখনই আমরা ফোর্স অ্যাপ্লাই করব সেই ফোর্সের মান যতই কম হোক না কেন বডিটা মুভ করবে। ঠিক আছে, এবং বডির একটা অ্যাক্সিলারেশন হবে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে তোমরা দেখেছো যে একটা ব্লককে ধরো কোন একটা মেঝের উপরে রেখে ফোর্স অ্যাপ্লাই করলে ব্লকটা কিন্তু নড়ে না। ঠিক আছে, বা একটা ধরো ভারী গাড়ি রয়েছে, গাড়িটার উপরে তুমি ফোর্স অ্যাপ্লাই করছো, সামান্য ঠেলছো, গাড়ি কি চলতে শুরু করে? চলে না। কিন্তু নিউটনস ল বলছে কি ফোর্স অ্যাপ্লাই করলেই বডির মোশন হওয়া উচিত। কেন হয় না? তাহলে আমরা যে ফোর্সটা অ্যাপ্লাই করছি সেই ফোর্সটাকে নিশ্চয়ই অপোজ করছে উল্টো দিকের কোনো ফোর্স, যেটা ওটাকে ব্যালেন্স করে দিচ্ছে। তাহলে আমার যে ফোর্স, এই ফোর্সটাকে ব্যালেন্স করছে যে ফোর্সটা, সেই ফোর্সটাকে আমরা বলবো ফ্রিকশন ফোর্স। এই এটাই হচ্ছে ফ্রিকশন। এবং এই ফ্রিকশন ফোর্সটা অবশ্যই F = F হতে হবে। ঠিক আছে, এবং বডি রেস্টে রয়েছে। এই যে ফ্রিকশন, এই ফ্রিকশনটাকে আমরা স্ট্যাটিক ফ্রিকশন বলবো, এফএস। এই এফএসটাকে আমরা বলছি স্ট্যাটিক ফ্রিকশন। ওকে, এফএস এটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন। বডি যতক্ষণ মুভ না করছে ততক্ষণ পর্যন্ত এই স্ট্যাটিক ফ্রিকশন কাজ করবে। বডি মোশন পেয়ে গেল, এবার বডি চলতে শুরু করলো। এবারে প্রশ্ন হচ্ছে বডি যদি চলতে শুরু করে তাহলে বডির উপরে কি ফ্রিকশন কাজ করে? ধরো বডি আমাদের একটা গাড়ির উপরে আমরা ফোর্স অ্যাপ্লাই করেছি, গাড়ি চলছে না, আমরা জোরে বেশ 8-10 জন মিলে গাড়িটাকে ঠেলে গাড়িটাকে মুভ করিয়ে দিলাম। গাড়িটাকে মুভ করিয়ে দেওয়ার পর গাড়িটার উপরে কি ফ্রিকশন কাজ করবে? যদি ফ্রিকশন কাজ না করে তাহলে নিউটনস ল কি বলছে? নিউটনস ল বলছে যে কোনো একটা বডির উপরে ফোর্স যদি আমাদের অ্যাপ্লাইড না হয় তাহলে কি হবে? গতিশীল বস্তু অনন্তকাল ধরে ওই একই স্ট্রেট লাইনে গতিশীল থাকবে সমবেগে। এবারে ভাবো গাড়ির উপরে ঠেলে তুমি মুভ করিয়ে দিয়েছো, তারপর আর গাড়ির উপরে ফোর্স অ্যাপ্লাই করছো না, তাহলে কি হওয়া উচিত? গাড়ি চলতেই থাকা উচিত। কিন্তু চলে কি? গাড়িকে ঠেলে ছেড়ে দিলে একটুখানি গড়িয়ে যাবে, তারপরে গাড়িটা থেমে যাবে। তার মানে গাড়ি যখন গতিশীল হয়ে গেল তখনও কিন্তু গাড়ির উপরে একটা ফ্রিকশন কাজ করছে। ঠিক আছে, এই যে ফ্রিকশনটা, এই ফ্রিকশনটাকে আমরা তখন আর স্ট্যাটিক ফ্রিকশন বলবো না, তখন আমরা বলবো হচ্ছে কাইনেটিক ফ্রিকশন, যখন বডিটা স্লাইড করতে যাচ্ছে। মজার ব্যাপার হচ্ছে আরেকটা মজার জিনিস, দেখো গাড়িটা যখন রেস্টে ছিল তখন দেখা গেল যে ওই একটা ভারী গাড়ি ধরো রয়েছে, গাড়িটাকে ঠেলার জন্য 8-10টা ছেলের দরকার হচ্ছে। 8-10টা ছেলে মিলে গাড়িটাকে গড়িয়ে দিল।
এবারে গাড়ি যখন গড়িয়ে গেল তখন আর 8-10টা ছেলের দরকার হচ্ছে না, গাড়ির গতি ওই স্পিডটাকে বজায় রাখার জন্য 4জন ছেলে মিলে যদি ফোর্স অ্যাপ্লাই করে বা পেছন থেকে ঠেলে তাহলে এই গাড়ি গড়াতে থাকে। তার মানে এখান থেকে আমরা আরো কি বুঝতে পারছি, প্রথমে যা ফ্রিকশন ছিল, গাড়ি যখন রেস্টে ছিল তখন যা ফ্রিকশন ছিল, বডি যখন গতিশীল হয়ে গেছে তখন কিন্তু বডির উপরে ফ্রিকশন আগের থেকে কম হচ্ছে। তার মানে কাইনেটিক ফ্রিকশনটা স্ট্যাটিক ফ্রিকশনের থেকে কম। ঠিক আছে, এবারে আমরা চলে আসি এই ফ্রিকশনটাকে কন্টাক্ট ফোর্সের কম্পোনেন্ট হিসেবে বোঝার চেষ্টা করি। দেখো, কোন একটা বডিকে যখনই আমরা স্মুথ একটা মেঝের উপরে রাখছি তখন একটা কন্টাক্ট ফোর্স কাজ করে। এই কন্টাক্ট ফোর্সটা পারপেন্ডিকুলার বা হরাইজন্টাল হতে হবে এমন কোনো কথা নেই, এটা ধরো এই রকম ভাবে ইনক্লাইন ভাবে কাজ করছে। তাহলে কন্টাক্ট ফোর্সের দুটো কম্পোনেন্ট আমরা পাবো, একটা হরাইজন্টাল কম্পোনেন্ট আর একটা হচ্ছে নরমাল কম্পোনেন্ট। এই নরমাল কম্পোনেন্টটাকে আমরা এন দিচ্ছি, আর এই যে হরাইজন্টাল কম্পোনেন্ট এটাই হচ্ছে ফ্রিকশন ফোর্স। এই নরমাল কম্পোনেন্টটাকে ব্যালেন্স করবে কে? ব্যালেন্স করবে হচ্ছে বডির নিজের ওয়েট, মানে নরমাল কম্পোনেন্ট n is equal to হচ্ছে w। ক্লিয়ার? বেশ, এবারে আমরা আসি এই স্ট্যাটিক ফ্রিকশনটা কি রকম ভাবে কাজ করে এবং কতক্ষণ পর্যন্ত কাজ করে সেটা বোঝার চেষ্টা করি। ধরো আমি যে ফ্রিকশন, স্ট্যাটিক ফ্রিকশনের যেটা অ্যাপ্লাই করছি, এটাকে আমি এই দিকে রাখছি, এটাকে আমি F লিখছি, ফোর্স, যেটা আমি ফোর্স অ্যাপ্লাই করেছি। এখান থেকে আমরা রেজাল্ট দেখব, আর এখান থেকে বোঝার চেষ্টা করব যে তখন ফ্রিকশনটা কি কাজ করে। ঠিক আছে, ফ্রিকশন ফোর্স থেকে আমরা F লিখছি। তাহলে ব্যাপারটা কি রকম দাঁড়াচ্ছে, এই হচ্ছে আমাদের বডি, এই বডির উপরে F একটা অ্যাপ্লাই করেছি, উল্টো দিকে ফ্রিকশন কাজ করছে, এটা হচ্ছে F। আমরা একটা এক্সপেরিমেন্ট করছি, ধরা যাক প্রথমে আমি 0.1 নিউটন ফোর্স অ্যাপ্লাই করলাম, বডি তখন রেস্টে রয়েছে। তাহলে রেস্টে রয়েছে মানে কি, এই যে ফ্রিকশন, এই ফোর্সটাকে ব্যালেন্স করেছে কে? স্ট্যাটিক ফ্রিকশন। তার মানে এখানে আমরা লিখতে পারি স্ট্যাটিক ফ্রিকশন এর যে ভ্যালুটা হবে সেটার ভ্যালু কত হবে? 0.1। ফ্রিকশনের ভ্যালু 0.5 করলাম, তখনও বডি রেস্টে রয়েছে, তার মানে তখন স্ট্যাটিক ফ্রিকশনের ভ্যালু কত হয়ে যাবে? 0.5 নিউটন। এবারে ধরো 0.6 নিউটন করলাম, তখন বডি টেন্ড টু মুভ, এই সময়ে স্ট্যাটিক ফ্রিকশনের ভ্যালু হয়ে গেল 0.6 নিউটন। ঠিক আছে, এবারে আমি যেই 0.61 নিউটন করলাম, বডি মুভ করতে শুরু করলো। ঠিক আছে, তার মানে এই সময় কিন্তু বডির উপরে আর স্ট্যাটিক ফ্রিকশন কাজ করবে না, বডি মুভ করেছে, তখন কাইনেটিক ফ্রিকশন। এবং অবশ্যই এই কাইনেটিক ফ্রিকশনের ভ্যালুটা কত হবে? F এর ভ্যালু লেস দ্যান 0.6 নিউটন। ঠিক আছে, তখন F কে আমরা লিখবো, এটাকে এগুলোকে Fs লিখবো আর এটাকে Fk। ঠিক আছে, বোঝা গেল? তার মানে আমরা এখান থেকে একটা জিনিস দেখতে পাচ্ছি যে আমরা ফ্রিকশনের এই ফোর্স, এক্সটার্নাল ফোর্সটাকে যখন বাড়াচ্ছি, সঙ্গে সঙ্গে ফ্রিকশন ফোর্সটা দেখো অটোমেটিক বাড়ছে। প্রথমে 0.1 করেছিলাম, 0.1, 0.5, 0.5, 0.6, 0.6, তারপরে কিন্তু আর স্ট্যাটিক ফ্রিকশন বাড়ছে না। তাহলে এই যে ভ্যালুটা আমরা দেখতে পেলাম স্ট্যাটিক ফ্রিকশনে, তাহলে এই ভ্যালুটাকে আমরা কি বলবো? স্ট্যাটিক ফ্রিকশনের এই ভ্যালুটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু অফ স্ট্যাটিক ফ্রিকশন। এইটাকে আমরা বলবো লিমিটিং ভ্যালু অফ স্ট্যাটিক ফ্রিকশন। লিমিটিং ভ্যালু অফ স্ট্যাটিক ফ্রিকশন। ক্লিয়ার? এটাকে আমরা FSL। তাহলে স্ট্যাটিক ফ্রিকশনের লিমিটিং ভ্যালু বলতে আমরা কি বুঝবো? যে অবস্থায় বডি টেন্ড টু মুভ, তখন কি হচ্ছে? স্ট্যাটিক ফ্রিকশনের ভ্যালুটা ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে
0.6 নিউটন এখানে, এই ভ্যালুটা কি আমরা বলছি কি স্ট্যাটিক ফ্রিকশনের লিমিটিং ভ্যালু। আর এই পর্যন্ত, এই যতক্ষণ না বডি মুভ করতে শুরু করলো ততক্ষণ পর্যন্ত স্ট্যাটিক ফ্রিকশনটা কিন্তু নিজে নিজে অটোমেটিক কন্ট্রোল হয়। একে কন্ট্রোল কেউ করতে হয় না, আমি শুধু ফোর্সটাকে চেঞ্জ করছি, তার জন্য এটা কিন্তু অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাচ্ছে। এটাকে যদি আমি গ্রাফের সাহায্যে প্রকাশ করি তাহলে কি রকম দাঁড়াবে? ধরো এইদিকে আমরা ফ্রিকশনটাকে আঁকছি আর এইদিকে আমরা ক্যাপিটাল এফ টাকে, এই যে এইটা আমি বলেছি F ইজ ইকুয়াল টু F হবে, তার মানে এর যে স্ট্রেট লাইন একটা পাবো এবং এই স্ট্রেট লাইনটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল করবে। F ইজ ইকুয়াল টু F, y ইজ ইকুয়াল টু x, তার মানে y ইজ ইকুয়াল টু x মানে এর সরলরেখাটার নতি বা স্লোপ কত হবে? স্লোপের ভ্যালু হবে 1, তার মানে এইটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল। কত পর্যন্ত 45 করবে? যতক্ষণ না এই ভ্যালুটা FSL এই পর্যন্ত পৌঁছায়। তার মানে F এর ভ্যালু FSL এই পর্যন্ত না হওয়া পর্যন্ত এটা কিন্তু এই রকম ভাবে চলতে থাকবে, ঠিক আছে? তারপরে কি হলো? এরপরে আমরা যদি ফোর্স অ্যাপ্লাই, মানে এই পর্যন্ত বডি রেস্টে রয়েছে, স্ট্যাটিক ফ্রিকশন কাজ করছে। এরপরে যদি আমরা আরো ফোর্স অ্যাপ্লাই করি তখন কিন্তু ফ্রিকশনের ভ্যালু আর বাড়বে না, ফ্রিকশন না বেড়ে এবার বডি কাইনেটিক মোশনে চলে আসলো, মানে বডি স্লাইড করতে শুরু করলো, তখন তার ফ্রিকশনের ভ্যালু একটু কমে যাবে, কমে গিয়ে এই রকম চলে আসবে। এই যে এই ভ্যালুটা, এই পার্টিকুলার যে ভ্যালুটা আমরা পাচ্ছি, এটা হচ্ছে কি কাইনেটিক ফ্রিকশন, FTL, কাইনেটিক ফ্রিকশনের লিমিটিং ভ্যালু, কাইনেটিক ফ্রিকশন আমরা বলতে পারি। ওকে, এবারে আমরা দেখি যে স্ট্যাটিক ফ্রিকশন তো আমরা দেখলাম, স্ট্যাটিক ফ্রিকশনের ডিরেকশন কি হবে। ডিরেকশন অফ স্ট্যাটিক ফ্রিকশন আমরা নরমালি একটু আগেই দেখলাম যে একটা বডিকে যদি মেঝের উপরে রাখি, তাহলে মেঝের উপরে রাখার পরে ওটাকে যদি আমরা ঠেলে দিই, তাহলে আমরা যেটা ঠেলছি তার ঠিক অপোজিট ডিরেকশনে ফ্রিকশন কাজ করছে, সেটাই হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন। এবং এটার কাজ কি হচ্ছে? যাতে বডিটা চলতে না পারে, রেস্টে যেন থাকে। তার মানে আমরা বলতে পারি যে এটা কি করবে? অপোজেস মোশন, মোশনটাকে অপোজ করে, তাহলে মোশনের উল্টো দিকেই সবসময় কাজ করবে। প্র্যাকটিক্যালি আমরা এটা তো ঠিক বেশিরভাগ ক্ষেত্রেই সেটা দেখা যায় যে স্ট্যাটিক ফ্রিকশন অলওয়েজ, স্ট্যাটিক ফ্রিকশন অপোজেস দ্য মোশন, বাট এটা আমরা কখনোই বলতে পারি না যে ইট অলওয়েজ অপোজেস দ্য মোশন। কখনো কখনো স্ট্যাটিক ফ্রিকশন তার গতির দিকেও হতে পারে। আমরা এখন সেই রকমই একটা এক্সাম্পল করব। ধরো একটা মেঝের উপরে একটা ব্লক রাখা আছে, বড় একটা ব্লক, সেই ব্লকের উপরে আরেকটা ব্লক আমরা রেখে দিলাম, এটার নাম দিচ্ছি A ব্লক, এটা হচ্ছে B ব্লক। এবারে এই ব্লকটাকে আমি অল্প একটু বল, মানে সামান্য একটু ফোর্স অ্যাপ্লাই করে এটাকে ঠেললাম। আমরা দেখতে পারো একটা বাক্স রাখো, তার উপরে একটা ছোট বাক্স রাখো, রেখে এই বাক্সটাকে একটুখানি ঠেলো। যদি ঠেলো দেখবে এটা গতিশীল হচ্ছে না, তাহলে A ব্লকটা গতিশীল হচ্ছে না। A ব্লকের উপরে B ব্লক আছে, B বলো চলছে না, B তো চলার কথাই নয়, কারণ এর উপরে ফোর্স অ্যাপ্লাই হয়েছে, B এর উপরে তো কোনো ফোর্স অ্যাপ্লাই হয়নি। এবারে ভাবি আমরা যে তার মানে এই যে A ব্লকের উপরে ফোর্সটা অ্যাপ্লাই করেছি, এই ফোর্সটাকে ব্যালেন্স করছে কে?
আমরা এ একটা ব্লক, তার উপরে আমরা একটা ছোট ব্লক বি বসিয়েছি। এ ব্লকটাকে মেঝের উপরে রাখা আছে, তার উপরে আমরা বি ব্লকটাকে রেখেছি, ঠিক আছে। এবারে আমি এ ব্লকের উপরে একটু ঠেললাম, সামান্য একটু ফোর্স দিয়ে আমরা এটাকে ঠেলছি। যখন ঠেললাম তখন দেখছি যে এ ব্লকটা গতিশীল হচ্ছে না, রেস্টিং থাকছে, আমাদের ফোর্সটা খুব কম। তাহলে এফ এর ভ্যালুটা আমাদের যখন কম হচ্ছে, স্মল ভ্যালু, তখন কি হলো, এটা রেস্টে রয়েছে, বডি রেস্টে রয়েছে, তার মানে কি এফটাকে এইটা ইয়ে করছে। এটা কার কোন ব্লক? এ ব্লকের জন্য। এবারে বি ব্লক, তার মানে আমরা এ ব্লকের জন্য যে ফ্রিকশনটা কাজ করছে সেইটার ভ্যালু ক্যাপিটাল এফ এর সমান হবে এবং এটা ক্যাপিটাল এফ এর অপোজিটে কাজ করবে। বি ব্লকটার কথা ভাবো, যখন রেস্টে রয়েছে বি ব্লকের উপরে ফোর্স কি কাজ করবে? আমরা বাইরে থেকে কোনো ফোর্স বি ব্লকের উপরে প্রয়োগ করি, তাহলে বি ব্লকের উপরে এক্সটারনালি কোনো ফোর্স নেই। বি ব্লকের উপরে হরাইজন্টাল ফোর্স মানে কি? হরাইজন্টাল ফোর্স মানে হচ্ছে কন্টাক্ট ফোর্সের কম্পোনেন্ট, যেটা হরাইজন্টাল কম্পোনেন্ট মানে ফ্রিকশন, এছাড়া আর কোনো ফোর্স কাজ করবে না। এবারে দেখো বি ব্লকটা যেহেতু রেস্টে রয়েছে, তাহলে বি ব্লকের উপরে হরাইজন্টাল ফোর্স কত হবে? 0 অ্যাকর্ডিং টু নিউটনস ল। তাহলে যখন দুটোই রেস্টে রয়েছে তখন কি হবে? এ ব্লকের ফ্রিকশনটা এই দিকে কাজ করছে, আমাদের যে ফোর্স অ্যাপ্লাই করেছি তার অপোজিট ডিরেকশনে, আর বি ব্লকের উপরে কোনো ফোর্স কাজ করছে না, তাই তো? এক্সটারনালি কোনো ফোর্স কাজ করছে না, এবং বি ব্লকও যখন রেস্টে আছে, তার মানে বি ব্লকের ফ্রিকশন ফোর্স কত এখানে? 0। এবারে আমি এফটাকে একটু একটু করে বাড়াচ্ছি, এফটাকে বাড়িয়ে যাচ্ছি। এফ যখন বাড়ালাম তখন দেখা গেল যে ধরা যাক এই দুটোকেই একসঙ্গে চলতে শুরু করলো, মানে এটাকে দুটোকে করার পরে এ এন্ড বি moves with same acceleration। ধরো দুটোই অ্যাক্সিলারেশন মেল এই এ অ্যাক্সিলারেশন নিয়ে চলতে শুরু করলো, তাহলে দুটো যখন চলতে শুরু করবে তখন কি হবে? এ ব্লকও চলতে শুরু করেছে, বি ব্লকও চলতে শুরু করেছে, দুটোই চলতে শুরু করেছে। তাহলে এবারে কি কি কাজ করবে? এবারে দেখো এই এফ এর মানটা, এফ এর ভ্যালু যেটা রয়েছে, তখন এই দুটোর এটা যখন চলতে শুরু করে দেবে তখন কি হবে? এফ এর ভ্যালুটা এফ এর থেকে বেশি হবে। তাহলে এখানে আমরা বলতে পারি এ ব্লক যেটা হচ্ছে সেটা কি হলো? এই ভ্যালুটা বেশি হয়ে গেছে, ঠিক আছে? তার ফলে এ চলতে শুরু করে দিয়েছে। তার মানে এই ব্লকের ক্ষেত্রে ফ্রিকশন ফোর্সটা কোন দিকে কাজ করছে? তখনও কিন্তু এ ব্লকটা অপোজিট ডিরেকশনে কাজ করছে, এবং অবশ্যই ক্যাপিটাল এফ এর ভ্যালুটা গ্রেটার দ্যান এফ। ক্লিয়ার? এবারে চলে আসি আমরা বি ব্লক। বি ব্লকের ক্ষেত্রে কি হয়েছে? বি ব্লকও একটা অ্যাক্সিলারেশন থাকবে, এইদিকে অ্যাক্সিলারেশন নিয়ে বি ব্লকও যাচ্ছে। অ্যাক্সিলারেশন থাকতে হলে তার একটা ফ্রিকশন থাকবে সেম অ্যাক্সিলারেশনের ডিরেকশনে। তাহলে বি ব্লকের উপরে তো এক্সটার্নাল ফোর্স কোনো অ্যাপ্লাই করি, বি ব্লকের উপরে শুধুমাত্র হরাইজন্টাল ফোর্স কোনটা কাজ করছে? ফ্রিকশন। তাহলে বি ব্লকের যে ফ্রিকশন ফোর্স যেটা আসছে সেটা হচ্ছে এই দিকে। তাহলে বি ব্লকের ক্ষেত্রে আমরা লিখব F is equal to mb into a। তার মানে একটা জিনিস বুঝতে পারছো যে বি ব্লকের যে ফ্রিকশন ফোর্সটা সেটা কিন্তু এখানে সামনের দিকে কাজ করছে, মানে যেদিকে বি ব্লকের মোশন সেই দিকেই এটা কাজ করছে। ওকে, তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে ফ্রিকশন যে সব সময়ই অপোজ করবে মোশনকে, এটা ট্রু নয়। ফ্রিকশন কখনো কখনো মোশনকে হেল্পও করে। এখানে বি ব্লকের উপরে একটাই ফোর্স কাজ করছে, ফ্রিকশন, এবং এই ফ্রিকশনের জন্যই বি ব্লক কিন্তু সামনের দিকে এগিয়ে যাবে।
ঠিক আছে, এবারে আমরা চলে আসি লস অফ ফ্রিকশন। লস অফ ফ্রিকশন, ফ্রিকশনের লতে ফার্স্ট যেটা বলা আছে সেটা হচ্ছে ফ্রিকশন মোশনকে অপোজ করে, যেটা নাও হতে পারে, আমরা দেখলাম একটু আগে। সেকেন্ড ল বলছে যে ফ্রিকশনের যে লিমিটিং ভ্যালু যেটা হবে স্ট্যাটিক ফ্রিকশন, মানে এটা অবশ্যই স্ট্যাটিক ফ্রিকশনের জন্য আমরা বলছি, যদিও কাইনেটিকের জন্য একই। স্ট্যাটিক ফ্রিকশনের লিমিটিং ভ্যালু ইজ প্রপোর্শনাল টু নরমাল রিঅ্যাকশন। তার মানে এইটা যদি আমাদের n হয়, এইদিকে আমরা ফোর্স অ্যাপ্লাই করেছিলাম, স্ট্যাটিক ফ্রিকশনের ভ্যালু এই দিকে কাজ করেছে, তাহলে এর যে লিমিটিং ভ্যালু যেটা হবে সেই লিমিটিং ভ্যালুটা প্রপোর্শনাল টু n। তার মানে এটাকে আমরা এইভাবে লিখতে পারি মিউ s ইনটু n। এই মিউ s টাকে আমরা বলবো কোএফিশিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন, কোএফিশিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন। ঠিক আছে, তাহলে দেখো আমরা স্ট্যাটিক ফ্রিকশন এর ডিরেকশন দেখলাম, আর এই ল থেকে আমরা স্ট্যাটিক ফ্রিকশনের ভ্যালুটাকেও বের করতে পারবো। ঠিক আছে, থার্ড ল যেটা বলছে, এটা সেকেন্ড ল বলতে পারো। থার্ড ল কি বলছে? থার্ড ল বলছে যে এই যে স্ট্যাটিক ফ্রিকশনের ভ্যালুটা এটা এরিয়ার উপরে ডিপেন্ড করবে। মানে একটা বক্স, বড় বক্স, একটা ছোট বক্স আমরা রাখলাম, বক্সের কতটা এরিয়া তার উপরে কিন্তু ডিপেন্ড করে। ডিপেন্ড করে কিসের উপরে? ডিপেন্ড করে হচ্ছে রাফনেস। ঠিক আছে, মানে আমরা এইটাকে যদি আমি মেঝের উপরে রাখি, তাহলে এর নিচের সারফেসটা কতটা রাফ আছে আর মেঝেটা কতটা রাফ আছে তার উপরে ডিপেন্ড করবে হচ্ছে ফ্রিকশনের ভ্যালু। ফ্রিকশন যত বেশি রাফ হবে তত ফ্রিকশনও বাড়তে থাকবে। পরে আমরা দেখব যে এরিয়ার উপরে কিভাবে ডিপেন্ড করে, সেটাও আমরা পরে দেখব। এবারে চলে আসি আমরা ঘর্ষণ কোণ বা অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। অ্যাঙ্গেল অফ ফ্রিকশন, হোয়াট ইজ অ্যাঙ্গেল অফ ফ্রিকশন? ধরো আমরা মেঝের উপরে একটা বক্স রাখছি, তাহলে কি কি ফোর্স কাজ করবে? একটা হচ্ছে নিচের দিকে ওয়েট কাজ করবে, এই দিকে নরমাল রিঅ্যাকশন কাজ করবে। আমরা ধরো বডির উপরে ফোর্স অ্যাপ্লাই করছি এই দিকে, তাহলে এই দিকে আমাদের স্ট্যাটিক ফ্রিকশন কাজ করবে। এই স্ট্যাটিক ফ্রিকশন আর নরমাল রিঅ্যাকশন, এটা স্ট্যাটিক ফ্রিকশনের লিমিটিং ভ্যালু। স্ট্যাটিক ফ্রিকশনের লিমিটিং ভ্যালু আর এই নরমাল রিঅ্যাকশন, এই দুটোর রেজাল্টেন্ট যেটা কাজ করবে সেটা ধরো এই দিকে কাজ করছে, এটাকে আমি এস লিখে দিলাম। ঠিক আছে, তাহলে কি হলো? ঘর্ষণ বলের সীমামান আর এই লম্ব প্রতিক্রিয়া নরমাল রিঅ্যাকশন, এই দুটো রেজাল্টেন্ট যেটা সেটা ধরে নিচ্ছি আমরা এস। এই রিঅ্যাকশনের এই যে নরমাল এই লব্ধি যেটা হলো আর কি রেজাল্টেন্ট, এটা এই নরমাল রিঅ্যাকশনের সঙ্গে যে অ্যাঙ্গেল করছে সেই অ্যাঙ্গেলটা কি আমরা বলবো ঘর্ষণ কোণ বা অ্যাঙ্গেল অফ ফ্রিকশন বা ফ্রিকশন অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। তাহলে অ্যাঙ্গেল অফ ফ্রিকশনটা আমরা কিভাবে বের করতে পারি? খুব সহজ। দেখো এখানে আমরা পাচ্ছি কি n is equal to s cos lambda আর FSL is equal to s sin lambda, আবার mu s is equal to আমরা কি জানি? mu s is equal to কি জানি আমরা? FSL by n। FSL মানে হচ্ছে কি s sin lambda, আর এটাকে লিখছি আমরা s cos lambda, s s কেটে যাচ্ছে, তার মানে tan lambda আসছে। তার মানে lambda is equal to ঘর্ষণ কোণ is equal to হচ্ছে tan inverse minus। ঠিক আছে, তাহলে একটা প্লেন সারফেসের উপরে যদি কোন একটা বডি থাকে,
তার জন্য ঘর্ষণ কোণের যে ভ্যালুটা সেটা আমরা এখান থেকে বের করতে পারবো। ওকে, এরপরে আমরা আসবো ইনক্লাইন প্লেন। প্রথমে আমি ইনক্লাইন প্লেনে কি রকম ভাবে একটা অবজেক্ট থাকলে তার ফোর্স কি হবে সেগুলো আমরা আগের চ্যাপ্টারেও পড়েছি। কি কি ছিল ফোর্স? এই দিকে কাজ করবে হচ্ছে mg, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, এটা w লিখি। ওয়েট, wটাকে আমি দুটো কম্পোনেন্টে ভেঙে দিচ্ছি, একটা হচ্ছে অ্যালং দ্য ইনক্লাইন প্লেন আর একটা হচ্ছে পারপেন্ডিকুলার টু ইনক্লাইন প্লেন। এটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা, তাহলে এটা হয়ে যাবে w cos থিটা আর এই কম্পোনেন্টটা হয়ে যাবে w sin থিটা। আর এই ইনক্লাইন প্লেনটা এর উপরে একটা নরমাল রিঅ্যাকশন দেবে, সেটা হচ্ছে নরমাল রিঅ্যাকশনটাকে n লিখলাম, তাহলে n is equal to w sin theta, সরি n is equal to w cos theta। তাহলে ইনক্লাইন্ড প্লেনে একটা ফোর্স কাজ করছে w sin theta, এই ফোর্সের জন্য বডিটা নিচের দিকে পড়ে যাওয়া উচিত, খুব স্বাভাবিক কথা। যখনই আমাদের এই থিটার ভ্যালু যাই হোক না কেন, যদি কম হয় থিটার ভ্যালু তাহলে কি হবে? কম হলে নিচের দিকের ফোর্সটা কম হবে, অ্যাক্সেলারেশন কম হবে, কিন্তু বডি কিন্তু নিচের দিকে স্লাইড করা উচিত। কিন্তু প্র্যাকটিক্যালি হয়? দেখা যাক। এই ডাস্টারটার উপরে আমি এই অবজেক্টটা রেখেছি, এবারে আমি ডাস্টারটাকে একটু ইনক্লাইন করছি, তাহলে ইনক্লাইন যখনই করছি ওর উপরে w sin থিটা ফোর্স কাজ করছে, কিন্তু লক্ষ্য করো যে এই অবজেক্টটা কিন্তু গতিশীল হচ্ছে না। আমি ইনক্লাইনেশন একটু একটু করে বাড়াচ্ছি, দেখো এখনো মুভমেন্ট হয়নি। এবার আরেকটু বাড়াই, আরেকটু বাড়াই, এই দেখো গতিশীল হয়ে গেল। পেন্সিল এই যে আমরা অবজেক্টটা রেখেছিলাম এবার গতিশীল হয়ে পড়ে গেল। তার মানে আমাদের ওই যতক্ষণ পড়ছে না তখনকার কথা ভাবি, তখন তাহলে নিশ্চয়ই এইটাকে ব্যালেন্স করার জন্য এর অপোজিট ডিরেকশনে একটা ফ্রিকশন ফোর্স কাজ করছে, তাহলে এখানেও একটা ফ্রিকশন ফোর্স কাজ করবে, এটাই হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন। ক্লিয়ার? এবং এই থিটার ভ্যালু যদি আমরা আস্তে আস্তে বাড়াতে থাকি, এই w sin থিটা বাড়বে, w sin থিটা বাড়লে fs টাও কিন্তু বাড়তে থাকবে, মানে fs is equal to w sin থিটা। তাহলে আমি যদি আস্তে 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 থিটাটা বাড়াতে যাচ্ছি, বাড়াতে বাড়াতে ধরো থিটা ইজ ইকুয়াল টু 5 হলো, তখন দেখা গেল বডি টেন্ডস টু মুভ। প্রথমেই তো আর গতিশীল হবে না, প্রথমে মুভ করার উপক্রম করবে, মানে আমরা বুঝতে পারবো যে বডিটা একটু নড়ে উঠলো, তার মানে তখন বডি টেন্ডস টু মুভ। এবারে যদি আমরা থিটার ভ্যালু গ্রেটার দ্যান 5 করি তাহলে কি হবে? বডি মুভস। এই যে ফাই অ্যাঙ্গেলটা, এটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ রিপোজ বা বিরাম কোণ। এই অ্যাঙ্গেল অফ রিপোজ বা বিরাম কোণ এর ভ্যালু কত হয় সেটা আমরা কি করে বের করব? দেখো এটা আমরা এখান থেকেই করতে পারি। তার মানে এখানে থিটার ভ্যালুটা কি হয়ে গেছে? ফাই, আর fs এর ভ্যালু তখন লিমিটিং ভ্যালুতে পৌঁছে গেছে 5। এবারে মিউ ইজ ইকুয়াল টু মিউ s ইজ ইকুয়াল টু কি বলেছি আমরা? fsl বাই n। বসিয়ে দাও, বসিয়ে দিলে আসবে কত? tan phi। তাহলে আমাদের যদি এটা tan phi হয়ে যায় তাহলে phi ইজ ইকুয়াল টু আমরা কি পাচ্ছি? tan ইনভার্স মিউ s। একটু আগে আমরা ঘর্ষণ কোণ অ্যাঙ্গেল অফ ফ্রিকশন এটাও একই জিনিস পেয়েছিলাম, tan ইনভার্স কি ছিল? মিউ s, তাই তো? তার মানে ল্যামডা ইজ ইকুয়াল টু 5, মানে ঘর্ষণ কোণ আর বিরাম কোণ, অ্যাঙ্গেল অফ রিপোজ আর অ্যাঙ্গেল অফ ফ্রিকশন, এই দুটো একই হয়।
এর ভ্যালু একই, ঠিক আছে? তাহলে যদি তোমার মিউ জানা থাকে তুমি বুঝতে পারবে যে কত পর্যন্ত আমরা বাড়ালে এটা গতিশীল হবে না, মানে এটা কতক্ষণ রেস্টে থাকবে। বেশ, এবারে ধরো বডি রেস্টে থেকে গতিশীল হয়ে গেল, মুভ করবে। যখন মুভ করবে তখন যে ফ্রিকশনটা কাজ করবে সেটার ভ্যালু কত হবে? Fk, ঠিক আছে? বেশ, এবারে প্রশ্ন হবে যে কাইনেটিক ফ্রিকশন এর কি সূত্র? দেখো, দুটো স্ট্যাটিক ফ্রিকশনের সূত্র আর কাইনেটিক ফ্রিকশনের সূত্রের মধ্যে কোনো ডিফারেন্স নেই, একই। শুধু এই Fs এর যে ভ্যালুটা তার থেকে Fk এর ভ্যালু কিন্তু কিছুটা কম হবে। সূত্রটা কি? Fk μk × n। এই μk টাকে আমরা বলবো কোএফিশিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন। কাইনেটিক ফ্রিকশন, ঠিক আছে? তাহলে কোএফিশিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন আমরা দেখলাম, এবং এই কোএফিশিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন যেটা μk, অবশ্যই এর ভ্যালু μs এর থেকে কম হবে, ঠিক আছে? এটা μk হবে, এই Fk হবে। বেশ, তাহলে এবারে আমরা ভাবি যে এইখানে আমাদের থিটার ভ্যালুটা অবশ্যই এখানে, এই যে থিটার ভ্যালুটা এটা গ্রেটার দ্যান ফাই, তার ফলে বডি মুভ করতে শুরু করেছে। তখন মিউকে এই দিকে হচ্ছে w sin থিটা আর উল্টো দিকে হচ্ছে Fk। এর অ্যাক্সিলারেশন কত হবে? যদি আমরা অ্যাক্সিলারেশন বের করি তাহলে দেখতে হবে যে along the inclined plane নেট ফোর্স কত কাজ করেছে। নেট ডাউনওয়ার্ড ফোর্স, নেট ডাউনওয়ার্ড ফোর্স হচ্ছে w sin থিটা মাইনাস Fk। আবার এটাকে আমরা লিখতে পারি w sin থিটা মাইনাস μk × n। n ইজ ইকুয়াল টু আমরা কত দেখলাম? m ইজ ইকুয়াল টু আমরা দেখলাম এটা cos থিটা। n ইজ ইকুয়াল টু আমরা দেখলাম w cos থিটা। তাহলে এটাকে আমি লিখতে পারি w sin থিটা মাইনাস μk w cos থিটা। w কমন নিয়ে নি, তাহলে দাঁড়াচ্ছে sin থিটা মাইনাস μk cos থিটা। তাহলে ফোর্স আমরা পেয়ে গেছি। অ্যাক্সিলারেশন মানে কি? ফোর্স বাই মাস। তাহলে যদি করে দাও তাহলে w sin থিটা মাইনাস μk cos থিটা বাই n। w is equal to mg। তাহলে যদি তুমি এটাকে mg বসিয়ে দাও, mg into sin থিটা মাইনাস μk cos থিটা বাই m, m কেটে যাচ্ছে, তার মানে এখানে আসছে কত? g into sin থিটা মাইনাস μk cos থিটা। ক্লিয়ার? তাহলে এইখানে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে বডি যখন নিচের দিকে আসছে, স্মুথ সারফেস যদি না হয় তাহলে তার অ্যাক্সিলারেশনের ভ্যালু হবে কত? g sin থিটা মাইনাস μk cos থিটা। আমরা নিউটনস লতে পড়েছিলাম যদি স্মুথ হয় তাহলে a is equal to হবে কত? g sin থিটা, আর এখানে কিছুটা কমে যাবে, সেটার ভ্যালু কত হবে? g sin থিটা মাইনাস μk cos থিটা। ওকে, এবারে আসি এই যে কাইনেটিক ফ্রিকশন, এই কাইনেটিক ফ্রিকশনের ডিরেকশন কি হবে? স্ট্যাটিক ফ্রিকশনের ডিরেকশন দেখলাম, কাইনেটিক ফ্রিকশনের ডিরেকশন কি হবে? ডিরেকশন অফ কাইনেটিক ফ্রিকশন। কাইনেটিক ফ্রিকশনের ডিরেকশন কি সব সময় অপোজ করে? বডি স্ট্যাটিক ফ্রিকশনে যখন ছিল তখন তো আমরা দেখলাম যে একটা বড় ব্লক উপরে যদি একটা ছোট ব্লক রাখি, বড় ব্লকটার উপরে যদি ফোর্স অ্যাপ্লাই করা হয় তাহলে ছোট ব্লকটার উপরে যে ফ্রিকশন ফোর্সটা কাজ করবে
সেটা যতক্ষণ রেস্টে থাকবে ততক্ষণ উপরে ব্লকের উপরে কোনো ফ্রিকশন কাজ করবে না। যখন দুটো একসঙ্গে চলতে শুরু করবে তখন কি হবে, তখন উপরের ব্লকটার উপরে মোশনের দিকেই ফ্রিকশন ফোর্সটা কাজ করে। এবারে আমরা একটু অন্য প্রবলেমে চলে আসি। ধরো একটা লরি, একটা ট্রাক রয়েছে, একটা ট্রাক। এই প্রবলেমটা আমরা খুবই দেখতে পাই, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামেও দেখতে পাই। যে ধরো লরি, এই ট্রাকটা রয়েছে, ট্রাকটা একটা রাস্তার উপর দিয়ে যাচ্ছে। এই ট্রাকের ওপরে, ট্রাকের যে ওই বক্স, ফাঁকা যে বাক্সটা রয়েছে আর কি, যেটা মাল বওয়ার জন্য থাকে, সেখানে একটা বক্স রয়েছে, একটা বড় বক্স রাখা আছে। এই বক্সটা একেবারে আমরা এই সাইডে রেখে দিলাম। এবারে ট্রাকটা চলতে শুরু করলো। ট্রাকের যে অ্যাক্সিলারেশন হলো, সেই অ্যাক্সিলারেশন ধরো এ অ্যাক্সিলারেশন নিয়ে এটা চলতে শুরু করলো। তাহলে ট্রাক যখন এ অ্যাক্সিলারেশন নিয়ে চলতে শুরু করবে তখন ট্রাকের উপরে যে বাক্সটা, সেই বাক্সটাও এই অ্যাক্সিলারেশন নিয়ে এটা চলতে শুরু করবে, ঠিক আছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমরা দেখব যে এই যে বাক্সটা, এই বাক্সটার অ্যাক্সিলারেশন এই অ্যাক্সিলারেশন নাও হতে পারে, ঠিক আছে। এর অ্যাক্সিলারেশন ধরো এর থেকে কিছুটা কম অ্যাক্সিলারেশন নিয়ে এটা থাকছে। এর অ্যাক্সিলারেশন যদি এই অ্যাক্সিলারেশনের থেকে কম হয় তাহলে কি হবে, তাহলে এটা আস্তে 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 পেছনের দিকে চলে আসবে, ঠিক আছে। তো আমাদের মানে ব্যাপার হচ্ছে যে এইটার উপরে তো কোনো ফোর্স অ্যাপ্লাইড হয় না, তাহলে এটা সামনের দিকে এগিয়ে যায় কি করে। লরি তো বুঝতে পারলাম যে ওই ট্রাকের সঙ্গে একটা ইঞ্জিন লাগানো রয়েছে, ইঞ্জিন কি করছে, ইঞ্জিন তার উপরে ফোর্স অ্যাপ্লাই করছে, ইঞ্জিন সামনের দিকে একটা ফোর্স অ্যাপ্লাই করছে, তার জন্য কি হচ্ছে, ও এগিয়ে যাচ্ছে। কিন্তু এর উপরের উপর যে বক্সটা রয়েছে, বক্সের উপরে কেউ ফোর্স অ্যাপ্লাই করছে না, তাহলে বক্স কি করে এগোচ্ছে, বক্সের উপরে যে ফোর্সটা কাজ করে সেটা হচ্ছে কাইনেটিক ফ্রিকশন। বোঝা গেল? তাহলে এটা এগোবে এ অ্যাক্সিলারেশন নিয়ে, এটা যদি a1 অ্যাক্সিলারেশন নিয়ে এগোয় তাহলে fk ইজ ইকুয়াল টু আমাদের দাঁড়াবে, এইটার মাস যদি m হয় তাহলে m1, ঠিক আছে। তাহলে আমরা এখানে ওই স্ট্যাটিক ফ্রিকশনের মতনই আমরা এখানে দেখতে পাচ্ছি যে বডি উপরে যে অবজেক্টটা রয়েছে সেই অবজেক্টটার উপরে যে ফোর্স হচ্ছে কাইনেটিক ফ্রিকশন, তাই ওটার উপরে ফোর্স এবং কাইনেটিক ফ্রিকশনই ওকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করছে। তাহলে এখানে এফকেটাই সাহায্য করবে ওকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এই ধরনের আমরা কিছু প্রবলেম ব্লক করার পরে আমরা আরো এই ধরনের কিছু প্রবলেম আমরা দেখব। তো এখানে এখানে যে ফ্রিকশনটা কাজ করবে, এই ফ্রিকশনটা এটার উপরে যেমন কাজ করে সামনের দিকে, এর উপরেও কিন্তু একটা কাজ করবে ফ্রিকশন, ঠিক আছে। এই এই মাঝখানে যে ফ্রিকশন, এই ফ্রিকশনটা কি করবে, এর যে অ্যাক্সিলারেশন সেই অ্যাক্সিলারেশনটাকে অপোজ করবে। রাস্তার ফ্রিকশন বলো বা এর যে ফ্রিকশন, এই সমস্ত ফ্রিকশনই এখানে কি কাজ করবে, এখানে সামনের দিকে এর এফকে কাজ করবে। তাহলে এটাকে ধরো fk1 দিচ্ছি। তাহলে এটার উপরে ফ্রিকশন ফোর্সটা কাজ করছে কি, কোনটা, যেটার উপরে আমি ফোর্স অ্যাপ্লাই করছি সেটার উপরে এফকে কাজ করছে অপোজিট ডিরেকশনে। আর তার উপরে যে বডিটা, যার উপরে কোনো ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে না, সেটাও এগিয়ে যাচ্ছে সামনের দিকে। তাহলে তার উপরে যে ফ্রিকশনটা কাজ করছে সেটা কোন দিকে কাজ করবে, মোশনের দিকে, অর্থাৎ ওটা ওর ক্ষেত্রে ড্রাইভিং ফোর্স হয়ে যাবে। ওকে, এবারে আমরা বোঝার চেষ্টা করি যে ফ্রিকশন তো বুঝলাম, কিন্তু ফ্রিকশনের কারণ কি, কজ কি, কজ অফ ফ্রিকশন। ফ্রিকশনের কজ অ্যাকচুয়ালি আমরা যদি একটা মাইক্রোস্কোপ দিয়ে এই ডাস্টারের নিচটাকে আমরা দেখি, ডাস্টারের নিচটা দেখে মনে হচ্ছে যেন স্মুথ, কিন্তু এটাকে যদি আমরা একটা মাইক্রোস্কোপ দিয়ে দেখি তাহলে আমরা দেখব এর নিচের সারফেসটা এইরকম।
ঠিক আছে, এর নিচের যে সারফেসটা আমরা পাবো, এই নিচের সারফেসটা কিন্তু এইরকম পাবো। এবারে এটাকে আমরা মেঝের উপরে বসালাম। যখন মেঝের উপরে বসাবো, মেঝের সারফেসটাকে যদি লক্ষ্য করি, মেঝের সারফেসটাও কি রকম হবে? মেঝের সারফেসটা ধরো এইটা হচ্ছে আমাদের ডাস্টারটা, আর মেঝের যে সারফেসটা, সেই মেঝের সারফেসটাকেও যদি আমরা লক্ষ্য করি, মেঝের সারফেস এই রকম আমরা দেখি তো, কিন্তু তুমি মাইক্রোস্কোপ দিয়ে যদি দেখো, এখানেও দেখবে এই রকম রয়েছে। ঠিক আছে, তাহলে এটাকে যখন আমরা মেঝের উপরে বসাবো, তখন এটা কি রকম হয়ে যাবে? এই রকম। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের মেঝেটা, ফ্লোর। তাহলে এইটা হচ্ছে ফ্লোর, আর এইটা হচ্ছে আমাদের অবজেক্ট, ডাস্টারটা। তাহলে ডাস্টারটাকে যখন ফ্লোরের উপরে বসালাম, তখন দেখো এই ডাস্টারের নিচের সব পয়েন্টে কিন্তু ফ্লোরের কন্টাক্ট হয়নি। হয়েছে কোথায়? এই পয়েন্টটায় কন্টাক্ট হয়েছে, এই পয়েন্টে কন্টাক্ট হয়েছে, এখানে কন্টাক্ট হয়েছে, এখানে কন্টাক্ট করেছে, এখানে কন্টাক্ট করেছে। যেই যেই পয়েন্টে কন্টাক্ট হবে, সেই জায়গার অ্যাটম গুলো একটা বন্ডিং তৈরি করবে। এখানে বন্ডিং তৈরি হবে, এখানে বন্ডিং তৈরি হবে, এখানে বন্ডিং, এই রকম ভাবে অ্যাটম গুলো বন্ডিং করে দেবে। বন্ডিং মানে একটা আরেকটাকে এরকম ভাবে টেনে ধরে রাখবে, বন্ড করে রেখে দিচ্ছে, একটা আরেকটাকে প্রবল ফোর্স দিয়ে, স্ট্রং ফোর্স দিয়ে একটা আরেকটাকে অ্যাট্রাক্ট করে রেখে দিয়েছে। এই জন্য আমরা ডাস্টারটাকে যখন মুভ করতে যাই, তখন আমাদের কষ্ট হয়। এটা অ্যাডহেসিভ ফোর্সের মতন কাজ করবে, এটা অ্যাডহেশনের মতন কাজ করবে। ঠিক আছে, এইটাই হচ্ছে ফ্রিকশনের কজ। এবারে দেখো, যেহেতু ফ্রিকশন ডিপেন্ড করছে কি, এই যে কতগুলো এরকম বন্ড তৈরি হচ্ছে, এই বন্ডটা কি, বন্ডটা ডিপেন্ড করছে কোন কোন পয়েন্টে আমাদের কন্টাক্ট হচ্ছে, তার উপরে ডিপেন্ড করছে। তো রাফনেস এর উপরে ডিপেন্ড করবে কতগুলো পয়েন্টে এই রকম ভাবে ম্যাচ করবেন, কতগুলো পয়েন্ট এই রকম ভাবে কন্টাক্ট হবে তার উপরে। ঠিক আছে, কিন্তু বডির টোটাল এরিয়ার উপরে কিন্তু ডিপেন্ড করছে না। টোটাল এরিয়া কেন ডিপেন্ড করছে না? কারণ টোটাল এরিয়া সব পয়েন্টে কিন্তু এরকম বন্ডিং হয়নি। এই বন্ডিং কতগুলো হবে সেটা ডিপেন্ড করবে রাফনেসের উপরে। যত বেশি রাফ হবে, তত এইরকম বন্ড বেশি তৈরি করবে। ক্লিয়ার? তাহলে এই জন্য আমরা বলেছিলাম যে ফ্রিকশন ফোর্সের ভ্যালুটা রাফনেসের উপরে ডিপেন্ড করে, কিন্তু তার এরিয়ার উপরে ডিপেন্ড করে না। ক্লিয়ার? বোঝা গেল? এরপরে আমরা আসি আরেকটা ফ্রিকশন, যেটা হচ্ছে রোলিং ফ্রিকশন। তাহলে বডি স্লাইড করা আমরা দেখলাম, বডি রোলও করতে পারে। ধরো একটা সিলিন্ডার, গ্যাসের সিলিন্ডার, গ্যাসের সিলিন্ডারকে আমরা শুইয়ে দিয়েছি, দিয়ে এটাকে ঠেললাম, তখন কি হবে? এটা রোল করতে 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 যাবে। এটাকে আমরা বলবো হচ্ছে রোলিং ফ্রিকশন। এবং এই রোলিং ফ্রিকশনের ভ্যালুটা অবশ্যই কাইনেটিক ফ্রিকশনের থেকে কম হবে। কাইনেটিক ফ্রিকশন এর থেকে কম হবে। আবার কাইনেটিক ফ্রিকশনের ভ্যালুটা লেস দ্যান স্ট্যাটিক ফ্রিকশন। ঠিক আছে, আমরা বুঝতে পারছো সবচেয়ে কম ভ্যালু হচ্ছে রোলিং ফ্রিকশন। এই জন্য আমরা রোল করাটাকে বেশি পছন্দ করি। গাড়ির নিচে আমরা চাকা লাগিয়ে দিই, গাড়ির ওইখানে রোলিং ফ্রিকশন হবে। ঠিক আছে, তো দেখো তোমরা এটা নিশ্চয়ই লক্ষ্য করেছো যে সিলিন্ডারকে অনেক দূরে যখন নিয়ে যাওয়া হয় আর কি, তখন কি করে, এরকম গড়িয়ে গড়িয়ে নিয়ে যাওয়া, অনেকগুলো সিলিন্ডার পরপর পরপর ফেলে দিয়ে আমরা ঠেলে দিই, ও গড়াতে 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 চলে যায়। ওই সিলিন্ডারটাকে যদি আমি স্লাইড করতে যেতাম, তাহলে ধরো আমি স্লাইড করছি, তখন আমাদের কিন্তু অনেক বেশি ফোর্স অ্যাপ্লাই করতে হবে। ধরো সিলিন্ডারের দুটো এন্ড ধরে তুমি এরকম ভাবে টেনে নিয়ে আসতে চাইছো, তাহলে তোমাকে যতটা ফোর্স অ্যাপ্লাই করতে হবে, সিলিন্ডারটাকে গড়িয়ে সমান ডিসটেন্স যদি ক্রস করতে হয়, তাহলে অনেক ফোর্স কম করতে হবে। সামান্য একটুখানি ঠেলে দাও, সিলিন্ডার গড়াতে গড়াতে ও কিন্তু ওই জায়গায় পৌঁছে যাবে। এই কারণে আমরা বলছি যে রোলিং ফ্রিকশনের ভ্যালু কাইনেটিক ফ্রিকশনের থেকে অনেক কম হয়। ঠিক আছে, এবারে
আমরা আসি ফ্রিকশন এর অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ। প্রথমেই আসি ডিসঅ্যাডভান্টেজের কথা। ফ্রিকশনের অনেক ডিসঅ্যাডভান্টেজ আমরা এইরকমই শুনে আসি যে ফ্রিকশন আমাদের সবসময় ক্ষতি করে, কারণ ফ্রিকশনের প্রথম কথাই হচ্ছে ফ্রিকশন হচ্ছে নন কনজারভেটিভ ফোর্স। ফ্রিকশনের জন্য যে কাজটা হয় সেটা কখনোই রিকভারি করা যায় না। ফ্রিকশন ইরিভার্সিবল ফোর্স। তো ফ্রিকশন এর জন্য কোন একটা বস্তুর ক্ষয় হয়, আমরা যখন হেঁটে যাই জুতোর নিচ ক্ষয়ে যাবে, যখন একটা টায়ার কে আমরা ঘোরাতে থাকবো, টায়ার গাড়ির যে টায়ার সেই টায়ার কিছুদিন পরে ক্ষয়ে যায়, সবই ফ্রিকশনের জন্য। ঠিক আছে, যত বেশি ফ্রিকশন হবে তত তাড়াতাড়ি ক্ষয় হয়। রাফ রাস্তার মধ্যে দিয়ে যদি আমরা চালাই তাহলে দেখো বেশি ক্ষয় হয়ে যায় রাস্তা। রাস্তা ভালো থাকলে একটু কম ক্ষয় হয়, অনেক দিন চলে। কারণ কি, রাস্তা কম যদি আমাদের রাফনেস কম থাকে তাহলে কি হবে, ফ্রিকশন কম, ক্ষয়ও কম। ঠিক আছে, ফ্রিকশনের জন্য মেশিনের যে পার্টস, মেটিং পার্টস যেগুলো থাকে সেগুলোর কিন্তু ক্ষয় হতে থাকে। ঠিক আছে, ফ্রিকশন এই রকম প্রচুর তোমরা ফ্রিকশনের পাবে। আর ফ্রিকশনের জন্য হিট তৈরি হয়। ঠিক আছে, অর্থাৎ কোন একটা যদি আমরা করতে থাকি, মেশিনের পার্টস যখন অনেকক্ষণ ধরে কোন রোটেটিং পার্টস ধরো রয়েছে, তখন কি হবে, দুটো অংশের ফ্রিকশনের জন্য সেই পার্ট কিন্তু গরম হয়ে যায়। গরম হয় এই ফ্রিকশন ফোর্সের জন্য। ওকে, ফ্রিকশনের অ্যাডভান্টেজ কি, ডিসঅ্যাডভান্টেজ তো দেখলাম। অ্যাডভান্টেজ, ফ্রিকশনের অ্যাডভান্টেজও রয়েছে। প্রথমেই বলেছি যে ফ্রিকশন সব সময় অপোজ করবে এই রকম ব্যাপার নয়। ফ্রিকশন মোশনে সাহায্য করতে পারে। যেমন একটা ব্লকের উপরে আরেকটা ব্লক রাখলাম, নিচের ব্লকটাকে আমরা ফোর্স অ্যাপ্লাই করলাম, তাহলে উপরের ব্লকটায় ফ্রিকশন ফোর্সই কিন্তু উপরের ব্লকটাকে নিয়ে যাবে সামনের দিকে। যদি ফ্রিকশন না থাকতো তাহলে উপরের ব্লক কিন্তু যেতেই পারতো না। ঠিক আছে, সেই জন্য তোমরা দেখবে, ধরো এই অবজেক্টের উপরে আমরা এইটা একটা রেখে দিলাম, এটা একবারে স্মুথ। ঠিক আছে, একটু অয়েলি করে দিলে, একবারে স্মুথ করে দিলে। এবারে যদি তুমি এটাকে টেনে নিয়ে যাও, উপরের অবজেক্ট যেতে পারে না, উপরের অবজেক্ট ওই জন্য পড়ে যায়। কেন পড়ে যায়? কারণ নিচের ব্লকটা ফোর্স অ্যাপ্লাই করেছি, নিচের ব্লক তো মোশন পেয়েছে, কিন্তু উপরে আমরা ফ্রিকশন রাখিনি, এটা স্মুথ। তার ফলে কি হচ্ছে, উপরের ব্লক যেটা রয়েছে সেই উপরের ব্লক রেস্টেই থাকবে আর এইটা এগিয়ে যাবে, তার ফলে ওটা পড়ে যাবে। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা আমি কি বললাম? ধরো এই একটা ব্লক রয়েছে আর তার উপরে আমরা এই জায়গায় একটা ব্লক রেখে দিলাম, এইটার উপরে আমরা ফোর্স অ্যাপ্লাই করলাম। এরকম একটা প্রবলেম আমরা আগের চ্যাপ্টারে করেওছি। এইটা ধরো স্মুথ, নো ফ্রিকশন, এখানে কোনো ফ্রিকশন নেই, নো ফ্রিকশন। স্মুথ করে দিলেই ফ্রিকশন থাকবে না, তাহলে এফটা 0। এবারে এইটাকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি, এ এগিয়ে যাচ্ছে, এ রেস্টে থাকবে, তার ফলে কি হবে, এটা এখান থেকে পড়ে যাবে। তাহলে ফ্রিকশন মোশনকে সাহায্য করে। ঠিক আছে, এইটা একটা অ্যাডভান্টেজ। আর কি দেখো, ফ্রিকশন যদি না থাকতো তাহলে আমরা লিখতে পারতাম না। আমরা যে লিখছি, আমাদের যে রোল মানে বল পেনের যে নিচে বলটা থাকে, বলটা যদি রোটেট করে তাহলেই কিন্তু ওর ভেতরের কালিটা নিচের দিকে আসবে। এবারে যদি ফ্রিকশন না থাকতো, ধরো একেবারে স্মুথ কাগজ যদি হতো, তাহলে কি হতো, বলটার মধ্যে ফ্রিকশন রয়েছে বলেই কিন্তু বল মুভ করছে, রোটেট করছে। ঠিক আছে, তাহলে বল যদি মুভ করতে না পারে তাহলে কি হবে, ওর থেকে কালিও বেরোবে না। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফ্রিকশন ফোর্সই কিন্তু এই বলটাকে ঘোরানোর জন্য সাহায্য করছে। বলের মানে পেনের উপরে যদি তুমি ফোর্স অ্যাপ্লাই করছো, তার ভেতরে যে বলটা রয়েছে সেই বলটার উপরে ফোর্সকে অ্যাপ্লাই করছে ফ্রিকশন, ওই ফ্রিকশনের জন্যই কিন্তু ঘুরতে পারছে। ঠিক আছে, তাহলে ফ্রিকশন একটা আমরা বর্ষাকালে বুঝতে পারি যে যখন রাস্তা স্লিপ থাকে তখন আমাদের হাঁটতে খুব কষ্ট হয়। ঠিক আছে, কারণ ফ্রিকশন থাকে না। আমাদের হাঁটার জন্য ফ্রিকশন ফোর্সের দরকার, ফ্রিকশন ফোর্সই আমাদের
হাঁটতে সাহায্য করে। ওকে, তাহলে এই রকম আমরা অসংখ্য জিনিস দেখতে পাবো যেগুলো হচ্ছে ফ্রিকশনের অ্যাডভান্টেজ, ফ্রিকশন থাকার জন্য সুবিধা। ফ্রিকশন ফোর্সটাকে আমরা কি করে কমাতে পারি? কমানোর জন্য উপায় হচ্ছে, প্রথম কথা হচ্ছে রাফনেস কমাতে হবে। ঠিক আছে, তো রাফনেস কমানোর জন্য ধরো দুটো মেশিন পার্টস রয়েছে, তার মধ্যে ফ্রিকশন হচ্ছে একটা পার্টস এর উপর দিয়ে আরেকটা পার্টস ঘুরছে, তাহলে এই ফ্রিকশন কমানোর জন্য আমরা কি করতে পারি? ওখানে লুব্রিকেটিং অয়েল লাগাতে পারি, লুব্রিকেটিং অয়েল। এবারে তুমি বলবে যে লুব্রিকেটিং অয়েলের কাজ কি? লুব্রিকেটিং অয়েল কি করে? লুব্রিকেটিং অয়েল ধরো এই রকম ভাবে যে সারফেস গুলো রয়েছে, ধরো এইটা, এইখানে লুব্রিকেটিং অয়েল ঘুরে যায়, এখানে লুব্রিকেটিং অয়েল ঘুরে যাবে। ঠিক আছে, তার ফলে এর উপরে এই মেঝেতে যখন আমরা অন্য আরেকটা বডি যখন রাখবো, তখন এ কি করবে? এই লুব্রিকেশনের জন্য এখানে বন্ডিং হতে পারে না, বন্ডিং কম হয়, হতে পারে না নয়, কম হয়। তার ফলে লুব্রিকেশনের জন্য বন্ডিং, অ্যাটমিক বন্ডিং কিন্তু কম হবে, অ্যাটমিক বন্ডিং এর স্ট্রেংথ কমে যাবে। তার ফলে এই লুব্রিকেশনের জন্য ফ্রিকশন কমানো যায়। ঠিক আছে, আর কি? আর হচ্ছে আমরা একটু আগে দেখলাম স্লাইডিং ফ্রিকশনের থেকে রোলিং ফ্রিকশন কম, সেই জন্য আমরা স্লাইডিং ফ্রিকশন না করে আমরা রোলিং ফ্রিকশনটাকে ইউজ করতে পারি। এই কারণে আমরা বল বেয়ারিং ইউজ করা হয়, যে ওখানে রোল করে। তো এখানে রোলিং ফ্রিকশনকে কাজে লাগিয়ে আমরা কিন্তু ফ্রিকশনটাকে কমাতে পারি। আরেকটা জিনিস দেখা যায় যে দুটো একই মেটাল, একই ধাতুর দুটো পদার্থ, ধরো একটা তোমার ইয়ে রয়েছে, কি বলবো, দুটো স্টিলের বডি, দুটো স্টিলের পার্টস এর মধ্যে যা ফ্রিকশন হবে, যদি আমাদের একটা স্টিল আর একটা অন্য কোনো মেটাল থাকে, তাদের মধ্যে ফ্রিকশনের ফোর্স কিন্তু কম থাকে। ঠিক আছে, তো এইভাবে আমরা ফ্রিকশনটাকে কমাতে পারি। ওকে, ফ্রিকশনের কিছু প্র্যাকটিক্যাল জিনিস তোমরা নিজেরাও দেখতে পাও। টিকটিকি, টিকটিকি দেখবে দেয়ালের উপর দিয়ে অনায়াসে হেঁটে উপরের দিকে উঠে যায়। ঠিক আছে, তো টিকটিকি যখন হেঁটে যায় তখন কি হয়? তো টিকটিকির ক্ষেত্রে কি হয় দেখো, টিকটিকি যে পায়ের প্যাড থাকে সেটা দিয়েও প্রেসার দেয় কার উপরে? ওই মেঝের উপরে প্রেসার দেবে। ঠিক আছে, তাহলে এই যে দেয়াল, এই দেয়ালের উপরে ফোর্স অ্যাপ্লাই করলো, দেয়াল কি করবে? এই দিকে নরমাল রিঅ্যাকশন দেবে। ঠিক আছে, টিকটিকি উপরের দিকে ফোর্স অ্যাপ্লাই করে আস্তে 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 উপরের দিকে এগিয়ে যাবে, আর এই যে ফ্রিকশন ফোর্স, এই ফ্রিকশন ফোর্স যেটা কাজ করছে, সেই ফ্রিকশন ফোর্সটা এই নিচের দিকে কাজ করবে। এইটা হচ্ছে মিউ এন। ঠিক আছে, তার মানে এখানে ফ্রিকশন ফোর্সটা কাজ করবে কোন দিকে? এই দিকে কাজ করবে, টিকটিকি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এইভাবে আমাদের ফ্রিকশন ফোর্স কোন দিকে কাজ করবে দেখো। আচ্ছা, আরেকটা জিনিস এখানে কাজ করবে, সেটা হচ্ছে ডাব্লু, মানে এর ওয়েট। এই ওয়েটটাও টিকটিকি নিচের দিকে একটা ওয়েট কাজ করবে, আর উপরের দিকে এখানে আমাদের মিউ এন, এই ফোর্সটা কাজ করবে, মানে ফ্রিকশন ফোর্স এখানে দেখো টিকটিকিটাকে উপরের দিকে যাওয়ার জন্য এখানে সাহায্য করছে। ঠিক আছে, আমি যেটা বলতে চাইছিলাম যে এখানে টিকটিকির জন্য এই ফ্রিকশন ফোর্স, যেটা এই ফ্রিকশন ফোর্সই কিন্তু টিকটিকিকে উপরের দিকে যাওয়ার জন্য সাহায্য করছে। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদের যদি এই দেয়ালটাকে যদি তুমি স্মুথ করে দাও, ওয়াইলি করে দাও, ধরো একটুখানি তেল দিয়ে দিলে কোন একটা, বা গ্লাসের উপর দিয়ে, গ্লাসের উপর দিয়ে টিকটিকি কিন্তু কখনো যেতে পারে না। কারণ কি বলতো? কারণ সেক্ষেত্রে মিউর ভ্যালুটা খুব কম হয়। মিউর ভ্যালু কম হওয়ার জন্য এটা ওয়েটটা ওর থেকে বেশি হয়ে যায়, যার জন্য ও উপরের দিকে উঠতে পারবে না। অবশ্যই এখানে মিউ এন এর ভ্যালু গ্রেটার দ্যান ডাব্লু হতে হবে। ঠিক আছে,
তাহলে টিকটিকি দেয়াল বেয়ে যে উপরের দিকে ওঠে সেখানে ফ্রিকশন ফোর্সই কিন্তু টিকটিকিকে উপরের দিকে নিয়ে যেতে সাহায্য করে। এটা আমরা দেখতেই পাই, মানে প্রতিদিনই আমরা এই জিনিসটা দেখতে পাই। তাহলে যে কোনো জিনিসই আমাদের এই ওঠার জন্য এই ফ্রিকশন যদি থাকে তাহলেই আমরা উঠতে পারি। গাছ বেয়ে উপরের দিকে ওঠা, সেখানেও ফ্রিকশন ফোর্সই আমাদের গাছ বেয়ে উপরের দিকে উঠতে সাহায্য করে। এখানে ফ্রিকশন ফোর্স, গাছ বেয়ে যদি আমি উপরের দিকে উঠি আমার ওয়েট তো নিচের দিকে কাজ করবে, আর ফ্রিকশন ফোর্সটা তখন কিন্তু আপওয়ার্ড কাজ করবে, যেটা গাছ বেয়ে আমাকে উপরের দিকে উঠতে সাহায্য করবে। ঠিক আছে, আজ এ পর্যন্তই রইল। আমরা পরে ফ্রিকশনের কিছু নিউমেরিক্যালস নিয়ে আলোচনা করব। তোমাদের যদি কোনো অসুবিধা থাকে কমেন্ট সেকশনে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। কোনো অসুবিধা থাকলে আমি নেক্সট ক্লাসে অবশ্যই সেটা আলোচনা করব। আর ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক শেয়ার করতে ভুলো না। তাহলে আজ এই পর্যন্তই, বাই।